ট্রাম্পের কোনো কথাই মানছেন না পুতিন। উল্টো ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউক্রেনে বড় বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এমন মন্তব্যই দেখা যাচ্ছে কিয়েভের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। শুধু তাই নয়, রাশিয়া ইউক্রেনে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে এমন মন্তব্য করেছেন খোদ জেলেনস্কিও। যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন ভ্লাদিমির পুতিন, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি রাশিয়ার যুদ্ধের প্রস্তুতির কথা প্রকাশ করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে সোমবার। প্রতিবেদনে বলা হয়, 15 আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী আগামী শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে নিজের ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করে আগের মতোই পুতিন যুদ্ধ চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন জেলেনস্কি। জেলেনস্কি বলেন, পুতিন নিশ্চিতভাবেই কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের প্রস্তুতি নিচ্ছেন না। রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতি পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সংকেত পাওয়া যায়নি, বরং তারা তাদের সেনাবাহিনীকে এমনভাবে পুনর্বিন্যাস করেছে যা নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয়। কেউ যদি শান্তির প্রস্তুতি নেয়, তবে তিনি যা করছেন তা করার কথা নয়। ইউক্রেনের দক্ষিণ সীমান্তের সামরিক মুখপাত্র ভলোসিন রয়টার্সকে বলেন, আরও হামলা চালানোর জন্য জাপোরিজিয়া অঞ্চলে কিছু সামরিক ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে, তবে ইউক্রেন এই প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে কোনো ছাড় দিলে তারা যুদ্ধ বন্ধ করবে না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, রাশিয়া হত্যাকাণ্ড বন্ধ করতে অস্বীকার করছে, তাই তাদের কোনো সুবিধা দেওয়া উচিত নয়। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল বলেছেন, শান্তি চুক্তিতে কিয়েভের সম্মতি থাকা প্রয়োজন। তাদের ওপর শান্তি চুক্তি চাপিয়ে দেওয়া যাবে না। এদিকে আমেরিকার আলাস্কায় বসে ইউক্রেন ভাগাভাগি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন শঙ্কা ছড়িয়ে পড়েছে বিশ্লেষকদের মধ্যে। যদিও এমন কিছু নিয়ে খোলাসা করেননি ট্রাম্প, উল্টো বলেছেন, নির্ধারিত ওই বৈঠকের আগে রাশিয়া যেতে পারেন তিনি। হোয়াইট হাউসের সোমবার সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি পুতিনকে দেখতে যাব। আমি শুক্রবার রাশিয়া যাব। 1867 সালে $72 লাখ যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে এখানেই আলোচনায় বসবেন ট্রাম্প পুতিন। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের লুহানস্ক ও দোনেতস্কের বাকি অংশও রাশিয়ার কাছে হস্তান্তর করা হবে। বিনিময়ে থামবে ইউক্রেন যুদ্ধ। এ নিয়ে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে কিছু অঞ্চল হাতবদল হবে, তবে সেটা কোন অঞ্চল তা নিয়ে কিছু জানাননি ট্রাম্প। ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনই মন্তব্য করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের কয়েকজন ব্যবহারকারী ওয়াশিংটনের অপরাধ পরিস্থিতি নিয়ে গ্রককে প্রশ্ন করলে এই চাঞ্চল্যকর দাবি উঠে আসে। গ্রক জানায়, নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগে ট্রাম্প 34টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, যা তাকে রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধীর আসনে বসিয়েছে। ঘটনা শুরু হয় যখন এক ব্যবহারকারী গ্রককে জিজ্ঞেস করেন ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধের হার কমেছে কিনা। জবাবে গ্রক জানায়, 2025 সালের শুরু থেকে এ পর্যন্ত সহিংসতা অপরাধের হার 26% হ্রাস পেয়েছে, যা গত 3 দশকের মধ্যে সর্বনিম্ন। আরেকজন জানতে চান রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধীকে, তখন আসে ট্রাম্পের নাম। গ্রক তার তথ্যের উৎস হিসেবে এমপিডি ও ডিওজের পরিসংখ্যানের কথা উল্লেখ করে। ট্রাম্প অবশ্য ভিন্ন সুরে কথা বলছেন। তার দাবি, রাজধানীর অপরাধ পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এমনকি তিনি শহরের পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প হয়তো 1000 পর্যন্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে পারেন। এই মন্তব্যের পেছনে রয়েছে ট্রাম্প ও মাস্কের সাম্প্রতিক বিরোধের প্রেক্ষাপট। গত জুনে মাস্ক দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম এপস্টেইন ফাইলে রয়েছে। আবার ওয়ান বিগ বিউটিফুল বিলের পক্ষে সমর্থন দেওয়ায় ট্রাম্পকে অভিশংসিত করা উচিত, যদিও পরে মাস্ক স্বীকার করেন তার কিছু বক্তব্যের জন্য তিনি অনুতপ্ত। গ্রক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত মাসে এই চ্যাটবট অ্যাডলফ হিটলারের প্রশংসা করে, পাশাপাশি নতুন হলোকাস্টের আহ্বান জানায়। শুধু তাই নয়, নিজেকে মেখো হিটলার হিসেবেও পরিচয় দেয় মাস্কের এই এআই চ্যাটবট। XAI পরে এই ঘটনার জন্য কোডিং ত্রুটি ও ব্যবহারকারীর পছন্দের প্রতি অতিরিক্ত সাড়া দেওয়াকে দায়ী করে। গত রোববার গ্রককে সাময়িকভাবে X থেকে স্থগিত করা হয়। পরে সক্রিয় হলেই এটি একের পর এক পরস্পর বিরোধী বার্তা ছড়াতে শুরু করে। কোথাও বলা হয় সাসপেনশনের স্ক্রিনশট ভুয়া, আবার কোথাও বলা হয় হোস্টাইল কন্ডাক্ট পলিসি লঙ্ঘনের কারণে এটি স্থগিত হয়েছিল। গ্রক নিজেই এক বার্তায় জানায় আসলে তাকে কখনো স্থগিত বা নিষ্ক্রিয় করা হয়নি, বরং এটি ছিল 2025 সালের জুলাইয়ের একটি ত্রুটি। আরেক বার্তায় দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা চালাচ্ছে বলায় তাকে স্থগিত করা হয়েছিল। এমন পরস্পর বিরোধী দাবির মধ্যে গ্রককে স্থগিত করার আসল কারণ রহস্যই রয়ে গেছে। তবে ইলন মাস্ক বলেছেন এটি ছিল কেবল একটি বোকার মতো ভুল। X ও XAI এর অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি থেকেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। এর মধ্যেই ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে ট্রাম্পকে উল্লেখ করে গ্রক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আমেরিকার আলাস্কায় বসে ইউক্রেন ভাগাভাগি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন শঙ্কা ছড়িয়ে পড়েছে বিশ্লেষকদের মধ্যে। যদিও এমন কিছু নিয়ে খোলাসা করেননি ট্রাম্প, উল্টো বলেছেন নির্ধারিত ওই বৈঠকের আগে রাশিয়া যেতে পারেন তিনি। হোয়াইট হাউসের সোমবার সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি পুতিনকে দেখতে যাব। আমি শুক্রবার রাশিয়া যাব। 1867 সালে $72 লাখ যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে এখানেই আলোচনায় বসবেন ট্রাম্প পুতিন। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের লুহানস্ক ও দোনেতস্কের বাকি অংশ রাশিয়ার কাছে হস্তান্তর করা হবে, বিনিময়ে থামবে ইউক্রেন যুদ্ধ। এ নিয়ে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে কিছু অঞ্চল হাতবদল হবে, তবে সেটা কোন অঞ্চল তা নিয়ে কিছু জানাননি ট্রাম্প। এদিকে ট্রাম্পের কোনো কথাই মানছেন না পুতিন। উল্টো ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউক্রেনে বড়সড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এমন মন্তব্যই দেখা যাচ্ছে কিয়েভের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। শুধু তাই নয়, রাশিয়ার ইউক্রেনে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে এমন মন্তব্য করেছেন খোদ জেলেনস্কিও। যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন ভ্লাদিমির পুতিন, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি রাশিয়ার যুদ্ধের প্রস্তুতির কথা প্রকাশ করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে সোমবার। প্রতিবেদনে বলা হয়, 15 আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী আগামী শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে নিজের ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করে আগের মতোই পুতিন যুদ্ধ চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন জেলেনস্কি। জেলেনস্কি বলেন, পুতিন নিশ্চিতভাবেই কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের প্রস্তুতি নিচ্ছেন না।
রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতি পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সংকেত পাওয়া যায়নি, বরং তারা তাদের সেনাবাহিনীকে এমনভাবে পুনর্বিন্যাস করেছে যা নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয়। কেউ যদি শান্তির প্রস্তুত নেয় তবে তিনি যা করছেন তা করার কথা নয়। ইউক্রেনের দক্ষিণ সীমান্তের সামরিক মুখপাত্র ভলোসিন রয়টার্সকে বলেন, আরও হামলা চালানোর জন্য জাপোরিজিয়া অঞ্চলে কিছু সামরিক ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে। তবে ইউক্রেন এ প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে কোনো ছাড় দিলে তারা যুদ্ধ বন্ধ করবে না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, রাশিয়া হত্যাকাণ্ড বন্ধ করতে অস্বীকার করছে, তাই তাদের কোনো সুবিধা দেওয়া উচিত নয়। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল বলেছেন, শান্তি চুক্তিতে কিয়েভের সম্মতি থাকা প্রয়োজন, তাদের উপর শান্তি চুক্তি চাপিয়ে দেওয়া যাবে না। ইসরায়েলি সেনাদের গাজায় দ্বিতীয় মেয়াদে ভয়াবহ হত্যাযজ্ঞ শুরুর 22 মাস পরও হামাসের হাতে 20 জন জীবিত ইসরায়েলি জিম্মি রয়েছেন। অন্যদিকে ইসরায়েলের তাণ্ডবে গাজায় 61,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী গাজায় এখনও প্রায় 50 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন, যাদের মধ্যে মাত্র 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন আক্রমণে 251 জনকে জিম্মি করা হয়েছিল। এ পর্যন্ত 148 জন জিম্মি জীবিত অবস্থায় ইসরায়েলে ফিরে এসেছেন এবং 56 জনের মৃতদেহ ফেরত পাওয়া গেছে। হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সম্প্রতি দুজন অপুষ্ট ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে, যা ইসরায়েলি জনমতে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। এই ভিডিওতে জিম্মিদের শোচনীয় অবস্থা দেখে নেতানিয়াহু ব্যতীত প্রায় সকলেই গভীরভাবে উদ্বিগ্ন। לגבי המלחמה בעזה, אנחנו לא מסירים את עינינו גם מעזה. אני לא מסיר את עיניי לרגע. গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 22 মাসের যুদ্ধে 61,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সংখ্যা গাজার যুদ্ধপূর্ব জনসংখ্যার প্রায় 3%। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। একটি স্বতন্ত্র গবেষণায় অনুমান করা হয়েছে যে আঘাতজনিত মৃত্যুর সংখ্যা প্রায় 84,000-এর কাছাকাছি হতে পারে। জাতিসংঘের মানবাধিকার অফিসের যাচাইকৃত তথ্য অনুযায়ী আবাসিক ভবনের নিহতদের 70% নারী ও শিশু। গাজায় মানবিক সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে। আইপিসি নিশ্চিত করেছে যে গাজায় দুর্ভিক্ষের 3টি সূচকের মধ্যে 2টি অতিক্রম করেছে। গাজার 1/3 মানুষ এক নাগাড়ে কয়েকদিন খাবার ছাড়াই রয়েছে। গাজা শহরের 5 বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার 2 মাসে 4 গুণ বেড়ে 16.5%-এ পৌঁছেছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 197 জন, যার মধ্যে 96 জন শিশু অনাহারে মৃত্যুবরণ করেছে। গাজার 5 বছরের কম বয়সী 3,20,000 শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য একাধিক প্রচেষ্টা চলমান রয়েছে। 2025 সালের জানুয়ারি মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল, কিন্তু মার্চ মাসে তা ভেঙে যায়। সর্বশেষ প্রস্তাবে 60 দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যেখানে হামাস 10 জন জীবিত ও 18 জন মৃত জিম্মি হস্তান্তর করবে। তবে আলোচনা বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আংশিক চুক্তি প্রত্যাখ্যান করে সব জিম্মি মুক্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারের শর্ত আরোপ করেছে। গাজার 2.3 মিলিয়ন জনগোষ্ঠীর 90%-ই বাস্তুচ্যুত হয়েছে। এই সংকট কেবল গাজার মানুষের জন্য নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। দ্রুত ও কার্যকর পদক্ষেপ ছাড়া এই মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে। গাজার বর্তমান সংকট সমাধানে তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির নিঃশর্ত মুক্তি এবং নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবাহের প্রয়োজন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছেন।
সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধারণা করা হচ্ছে শুল্ক কমানোর অনুরোধ নিয়ে ট্রাম্পের সাথে দর কষাকষি করতে যাবেন মোদী। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জানা গেছে মোদী জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্কে যাবেন এবং সেখানেই ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন শুরু হবে আগামী 9 সেপ্টেম্বর, আর রাষ্ট্র ও সরকার প্রধানদের উচ্চ পর্যায়ের বার্ষিক বিতর্ক অনুষ্ঠিত হবে 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত। মোদীর সম্ভাব্য সফরের মূল উদ্দেশ্য হবে এই অধিবেশনে অংশগ্রহণ, তবে বিশেষ গুরুত্ব পাবে ট্রাম্পের সঙ্গে বৈঠক। এখানে আলোচনায় আসবে দুই দেশের মধ্যে তৈরি হওয়া বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত জটিলতা। राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জেরে সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এই 50% শুল্ক কোনো মার্কিন বাণিজ্যিক অংশীদারের ক্ষেত্রে সর্বোচ্চ। এই অতিরিক্ত শুল্ক আরোপের কয়েকদিনের মধ্যেই মোদীর সম্ভাব্য মার্কিন সফরের খবর সামনে এলো। শুল্ক ছাড়াও দুই দেশের মধ্যে কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করার বিষয়ে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের বিষয়ে মার্কিন চাপও অটল অবস্থানে রেখেছে নয়াদিল্লিকে। গত কয়েক মাসে 5 দফা আলোচনার পরও বাণিজ্য ইস্যুতে কোনো সমঝোতা হয়নি, বরং সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, সুইজারল্যান্ড ও ভারত সহ বেশ কয়েকটি বড় বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নয়াদিল্লি কিছু বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে, তবে তিনি আশা করছেন অক্টোবরের শেষের দিকে ট্রাম্প প্রশাসন এসব বাণিজ্য আলোচনার সফল সমাপ্তি টানতে পারবে। সব মিলিয়ে সেপ্টেম্বরে ট্রাম্প মোদী বৈঠক অনুষ্ঠিত হলে তা দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। বিশেষ করে বাণিজ্য, শুল্ক ও জ্বালানি আমদানির মতো ইস্যুতে সমঝোতার পথ খুলে দিতে পারে এই আলোচনা। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, আর ততদিন পর্যন্ত আন্তর্জাতিক মহল তাকিয়ে থাকবে নিউ ইয়র্কের দিকে। আগে ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছিল ভারত পাকিস্তান যুদ্ধ, এখন ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে, যে কারণে খুব শিগগির পাকিস্তান আক্রমণের এক প্রকার ঘোষণায় দিয়ে দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তানের কিছু হলে অর্ধেক দুনিয়ার সঙ্গে নিয়ে যাবে ইসলামাবাদ। আমেরিকার মাটিতে বসে সম্প্রতি ঠিক এভাবেই হুঙ্কার দেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তার এমন হুমকির পরেই ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক একটি সতর্কবার্তা সামনে এসেছে। ওই বার্তায় তিনি দেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও সম্মিলিতভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন। দ্বিবেদী সতর্ক করে বলেন, দেশের পরবর্তী সশস্ত্র সংঘাত হয়তো ধারণার চেয়ে শিগগিরই শুরু হতে পারে। সেই যুদ্ধে জয় পেতে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন হবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এর প্রতিবেদনে বলা হয়, আইআইটি মাদ্রাজ এক বক্তব্যে সেনাপ্রধান এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, যুদ্ধ শিগগিরই হতে পারে, সে অনুযায়ী আমাদের প্রস্তুত হতে হবে। এবার এই লড়াই আমাদের সবাইকে মিলে একসঙ্গে লড়তে হবে। সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক দপ্তরে বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায় ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য, বিজ্ঞানী, শিল্পখাত, শিক্ষাঙ্গন ও নাগরিক সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো দেশের নাম উল্লেখ না করেই তিনি সতর্ক করেন আগামী সংঘাতে শত্রুপক্ষ হয়তো একা নয়, বরং অন্য কোনো দেশের সহায়তাও পেতে পারে। জেনারেল দ্বিবেদী অপারেশন সিঁদুরের উদাহরণ টেনে বলেন, এটি ছিল অনেকটা দাবা খেলার মতো, যেখানে শত্রুপক্ষের পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন ছিল। ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেন, যদিও টেস্ট ম্যাচ চতুর্থ দিনে থেমে গিয়েছিল, তবে সংঘাত আরও অনেক দিন চলতে পারত। অভিযানের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এই অভিজ্ঞতা দেখিয়েছে যে রাজনৈতিক আস্থা, স্পষ্ট নির্দেশনা এবং সমন্বিত জাতীয় প্রস্তুতি থাকলে ভারত যে কোনো বড় সংঘাত মোকাবেলায় সক্ষম। এদিকে ভারতকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে পাকিস্তান। পাক সেনাপ্রধানের পর এবার রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতে কড়া হুঁশিয়ারি দিলেন। এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিলাওয়াল ভুট্টো বলেছেন, ভারত যদি সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত রাখে তবে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ করে 6টি নদীর অধিকার ফেরত নেওয়ার মতো শক্তিশালী। ভারত যদি এই পথে আগাতে থাকে তাহলে আমাদের কাছে জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধসহ সব ধরনের বিকল্প খোলা থাকবে। বিলাওয়াল আরও হুঁশিয়ারি দেন, আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু যদি অপারেশন সিঁদুরের মতো হামলার কথা ভাবেন তবে জেনে রাখুন পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। আর এই যুদ্ধে আপনারা অবশ্যই হারবেন, আমরা নতি স্বীকার করব না। এদিকে ভারত আসিম মুনিরের পারমাণবিক যুদ্ধের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পারমাণবিক যুদ্ধের হুমকি দেয়া পাকিস্তানের পুরনো অভ্যাস। তারা আরও দুঃখ প্রকাশ করে জানিয়েছে, এ ধরনের মন্তব্য একটি বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে এসেছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় নিজেরাই বুঝতে পারবে এ ধরনের মন্তব্য কতটা দায়িত্বজ্ঞানহীন। এটি প্রমাণ করে যে সেনাবাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠী যেখানে হাত মিলিয়ে চলে, সেই রাষ্ট্রে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের আশঙ্কা যথার্থ। ভারত আরও জানিয়েছে, তারা কোনো পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে থাকবে। এ যেন শীতল যুদ্ধের নতুন দৃশ্যপট। আলাস্কার উপকূল থেকে মাত্র কয়েকশো মাইল দূরে বুক উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে রাশিয়া আর চীনের যুদ্ধজাহাজ। এ যেন এক মহাযুদ্ধের প্রস্তুতি। পুতিনের সাথে বৈঠকের ঠিক আগে এই অঞ্চলের আশেপাশে এমন যুদ্ধজাহাজ ঘুরপাক খাওয়া যেন ট্রাম্পকে প্রকাশ্যে চোখ রাঙানো। বন্ধু চীনকে সাথে নিয়ে এশিয়া প্যাসিফিকের জলে যৌথ টহলে নেমেছে রাশিয়া। দুই সামরিক মিত্রের এমন মহড়ায় চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের সমুদ্র আধিপত্য। আলাস্কায় দুই পরাশক্তির এমন টহল যেন চোখে আঙুল দিয়ে বলছে, বৈঠকে যাই হোক রাশিয়াকে দমানো যাবে না। Мы считаем абсолютно необоснованной ссылку на агрессивность России. Не мы агрессивны. মস্কো আর বেইজিং এর নো লিমিটস জোটের অংশ হিসেবেই এই অভিযান শুরু বলে জানা যায়। আগে আলাস্কার চারপাশে বোম্বার, কোস্টগার্ড শিপ থেকে শুরু করে নৌবহরের মহড়া দেখা গেছে। আবারও সেই ধারাবাহিকতায় প্যাসিফিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারিকে চ্যালেঞ্জ জানালো দুই পরাশক্তি। এই সময়ে চীন আরও 5টি গবেষণা জাহাজ পাঠিয়েছে আলাস্কার আশেপাশের আর্কটিক জলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মাত্র একদিন পরই আলাস্কাতে বসছে এক ঐতিহাসিক বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এজেন্ডায় রয়েছে ইউক্রেন যুদ্ধবিরতি, কিন্তু বৈঠকের আগ মুহূর্তে এই নৌকৌশল বাড়িয়ে দিয়েছে জল্পনা কল্পনা। রাশিয়ার প্যাসিফিক ফ্লিট জানিয়েছে, এই যৌথ বহর সরবরাহ নেওয়ার জন্য কমচাটকার পেট্রোপাভলোভস্ক বন্দরে নোঙর করেছে। আবাচাবেতে অবস্থানরত এই জাহাজগুলো আলাস্কায় পশ্চিমতম অ্যাটোদ্বীপ থেকে মাত্র 575 মাইল দূরে। এখান থেকে তারা পূর্ব নির্ধারিত টহল রুটে যাত্রা অব্যাহত রাখবে। তবে এবার তারা উত্তরে বেরিং সাগরের দিকে যাবে নাকি দক্ষিণে জাপানের দিকে নামবে তা এখনো নিশ্চিত নয়। মার্কিন নৌবাহিনী বা কোস্টগার্ড এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গত সেপ্টেম্বরে রাশিয়া চীনের যৌথ নৌটহলের সময়ও উত্তর প্যাসিফিকে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো হয়েছিল আলাস্কার প্রতিরক্ষায়। এবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই অভিযানের কৌশল শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে। ট্রাম্প পুতিন বৈঠকের ঠিক আগে আলাস্কার কাছে রাশিয়া ও চীনের উপস্থিতি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক চাপের মুখে ফেলতে পারে। এটি বেইজিং এবং মস্কোর জন্য একটি পাওয়ার শো। অন্যদিকে আর্কটিক অঞ্চলে ক্রমবর্ধমান সম্পদ প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ বাড়ছে। তেল, গ্যাস, মৎস্য এবং নতুন বাণিজ্যিক রুট সবই এখন ভূ রাজনৈতিক টানাপোড়েনের অংশ। আলাস্কা ঘিরে চীন রাশিয়ার আগ্রহ এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি চ্যালেঞ্জ। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এই টহলের মূল কাজ সমুদ্র নজরদারি ও রাশিয়া চীনের ম্যারিটাইম ইকোনমিক অ্যাক্টিভিটি রক্ষা। অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি দীর্ঘদিনের বার্ষিক সহযোগিতা কর্মসূচির অংশ, কারও বিরুদ্ধে নয়। প্রথম যৌথ নৌটহল শুরু হয়েছিল 2021 সালে, আর এই মহড়া 2012 সাল থেকে চলে আসছে। কিন্তু আলাস্কার এত কাছে যুদ্ধজাহাজের উপস্থিতি তা নিঃসন্দেহে বিশ্ব রাজনীতিতে নতুন ঢেউ তুলছে। He's a tough guy. It's been proven over the years. Первые контакты с новой американской администрацией. বিশ্বমোড়ল ট্রাম্পের সিদ্ধান্ত না মানলে বড় ধরনের খেসারত দিতে হয়। ইরান, ভারত আগেই শিক্ষা পেয়েছে এবং পাচ্ছে। তবে রাশিয়ার কথা ভিন্ন। যুক্তরাষ্ট্র রাশিয়া মানে শেয়ানে লড়াই। এখনো পর্যন্ত পুতিন ট্রাম্পের কোনো কথাই রাখেননি, নিজের মতোই চলেছেন। এবার ইউক্রেন ইস্যুতে মুখোমুখি হতে যাচ্ছেন দুই নেতা। ধারণা করা হচ্ছে পুতিন যদি ট্রাম্পের কথা না মানেন তাহলে যুক্তরাষ্ট্র রাশিয়া যুদ্ধ হলেও হতে পারে। বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন শুক্রবারের বৈঠকের পরই বোঝা যাবে সমঝোতা নাকি যুদ্ধের প্রস্তুতি। He's a tough guy. It's been proven over the years. দীর্ঘ 4 বছরে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতারা। আগামী শুক্রবার আলাস্কার অ্যানকারেজ শহরের যৌথ সামরিক ঘাঁটি এলমেনফোর্ট রিচার্ডসনে মুখোমুখি বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। I've been saying that Russia's been easier to deal with so far than Ukraine, which is not supposed to be the way it is, but it is, and we hope to get Russia. গুরুত্বপূর্ণ এই বৈঠকের স্থান চূড়ান্ত ও প্রস্তুতি নিতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়েন মার্কিন কর্মকর্তারা। গ্রীষ্মকাল আলাস্কার পর্যটন মৌসুম, ফলে উপযুক্ত স্থান পাওয়া ছিল কঠিন। শেষ пожন্ত নিরাপত্তার কারণে শহরের উত্তরে অবস্থিত এই সামরিক ঘাঁটিকেই বেছে নিতে হয়েছে বৈঠকের জন্য। Деловые, исключительно деловые, в то же время прагматические отношения. দুই দেশের কূটনীতিকরা এখন বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। গত মঙ্গলবার বৈঠকের প্রস্তুতির নির্দিষ্ট দিক নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। Первые контакты с новой американской администрацией вселяют определенные надежды. সাধারণত যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী কোনো দেশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের আগে দীর্ঘ আলোচনার মাধ্যমে এজেন্ডা ও সম্ভাব্য ফলাফল নির্ধারণ করা হয়। তবে ট্রাম্প জানিয়েছেন তিনি এই সাক্ষাৎকে একটি পরিস্থিতি বোঝার সুযোগ হিসেবে দেখছেন এবং এটিকে হোয়াইট হাউস সোনার স্টেশন বলছে। Oh, Trump was nice to Russia. I wasn't nice to Russia. But you know what? Getting along with Russia is a good thing, not a bad thing. Getting along with these people is a good thing, not a bad thing. ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রুবিও বলেন, প্রেসিডেন্ট মনে করেন তার পুতিনকে সরাসরি দেখতে হবে, মুখোমুখি শুনতে হবে এবং নিজের চোখে মূল্যায়ন করতে হবে। এটি জানান দেয় যে এবছর পুতিনের সঙ্গে 5 বার ফোন আলাপের পরও তিনি সরাসরি বৈঠককেই কেন এত প্রয়োজনীয় মনে করছেন। Мы готовы к этим переговорам по украинской проблематике, но আলাস্কার বৈঠকের পেছনে রয়েছে দীর্ঘ আলোচনার ইতিহাস। আন্তর্জাতিক অপরাধ আদালত 2023 সালে পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রাশিয়া ইউরোপের কোনো শহরে বৈঠকে আগ্রহী ছিল না। পুতিন সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তাব দিলেও ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের দীর্ঘ সফর এড়াতে চেয়েছিল। сегодняшние динамичные изменения в
в международном ландшафте это শেষ পর্যন্ত সম্ভাব্য আতিথ্যকারী হিসেবে বিবেচনায় ছিল হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট যখন যুক্তরাষ্ট্রের মাটিতে বৈঠকে রাজি হন, তখন মার্কিন কর্মকর্তারা অবাক ও সন্তুষ্ট হন, কারণ এটি সেই ভূমি যা একসময় রুশ সাম্রাজ্যের অংশ ছিল। чтобы они согласились нести тяжелое бремя этих расходов. ট্রাম্প বলেন, আমার কাছে এটি খুবই সম্মানজনক মনে হয়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের দেশে আসছেন। আমাদের তার দেশে বা কোনো তৃতীয় স্থানে যেতে হচ্ছে না। তবে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মন্তব্য করেছেন, পুতিনের জন্য আলাস্কার চেয়ে ভালো জায়গা কেবল মস্কোই হতে পারত। পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের শেষ বৈঠক হয়েছিল 2021 সালে জো বাইডেনের সময় জেনেভায়। তখন বৈঠকের তারিখ ও স্থান 3 সপ্তাহ আগে ঘোষণা হলেও প্রস্তুতি শুরু হয়েছিল কয়েক মাস আগে। বাইডেন বৈঠকের আগে ইউরোপ সফরে গিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ করেন এবং প্রতিটি ধাপের সূক্ষ্ম প্রস্তুতি নেন। ট্রাম্পের প্রথম মেয়াদে 2018 সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে একান্ত বৈঠকে পুতিনের সঙ্গে বসেছিলেন। избранного президента Соединенных Штатов Америки со вступлением в должность. এবারের বৈঠকের পটভূমি কিছুটা রহস্যময়। গত সপ্তাহে ট্রাম্পের বৈদেশিক দূত স্টিভ উইটকফ মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেন, যার পরে আলাস্কায় এই শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত হয়। তবে ওই বৈঠকে পুতিন আসলে কি বলেছেন তা এখনো পরিষ্কার নয়। সব মিলিয়ে বিশ্বের দৃষ্টি এখন নিবদ্ধ শুক্রবারের এই ঐতিহাসিক সাক্ষাৎকারের দিকে, যা নতুন করে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে পারে। वो सबक सिखाएंगे कि तुम्हारा तुम उम्र भर याद रखेगा, उम्र भर। ভারতকে এমন শিক্ষা দেব যা কখনো ভুলবে না, এমন কড়া বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনার পর এবার সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। उनको वो सबक सिखाया जो उनको रहती दुनिया तक याद रहेगा। ভারতকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে শেহবাজ শরীফ বলেন, ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে, তবে তাদের এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলবে না। जो अफवाजे पाकिस्तान ने दुश्मन को वो कारी जरब लगाई है कि उम्र भर याद रखेगा, उम्र भर। ইসলামাবাদে এক অনুষ্ঠানে শেহবাজ বলেন, আমরা আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি এ ধরনের পরিকল্পনা বা পদক্ষেপ নেওয়া হয়, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। अगर तुम हमारा पानी बंद करने की धमकी देते हो तो ये बात जहन में रखना कि पाकिस्तान की एक बूंद भी तुम पाकिस्तान से छीन नहीं सकते। চলতি বছর এপ্রিলে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পর থেকেই আলোচনায় আসে ভারত পাকিস্তানের সিন্ধু পানি বন্টন চুক্তি। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ হারান 25 জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক। ভারত দাবি করে এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, যদিও পাকিস্তান তা বরাবরই অস্বীকার করেছে। ওই হামলার পরপরই ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের জন্য বড় ধাক্কা হয়ে আসে। চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানের 3টি প্রধান নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে কমে যায়। এর সরাসরি প্রভাব পড়ে কৃষি খাতে, যা পাকিস্তানের খাদ্য নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়ায়। পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তান আন্তর্জাতিক আদালতে মামলা করে। দীর্ঘ শুনানি শেষে 8 আগস্ট আদালত রায় দেয়, সিন্ধু পানি বন্টন চুক্তি সচল করতে হবে এবং ভারতকে অবিলম্বে এই চুক্তিতে ফিরে আসতে হবে। আদালতের রায়ে আরও বলা হয়, ভারত যদি সিন্ধু নদের উপর বাঁধ বা অনুরূপ কোনো স্থাপনা নির্মাণ করতে চায়, তবে অবশ্যই চুক্তির শর্ত মেনে তা করতে হবে। চুক্তি স্থগিতের সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সিন্ধু নদের ভারতীয় অংশে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণ করা হবে। ভারতের রায় এই পরিকল্পনার দিকেও নজর দিয়েছে এবং শর্ত সাপেক্ষে অনুমোদনের নির্দেশ দিয়েছে। রায়ের পর পাকিস্তান উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে, তবে ভারত এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানও কড়া অবস্থান নিয়েছেন। গত 9 আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর 10টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয়, আর আমাদের ক্ষেপণাস্ত্রেরও কোনো অভাব নেই। বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা গেলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংকট আরো গভীর হতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। जहन में रखना कि पाकिस्तान की एक बूंद भी तुम पाकिस्तान से छीन नहीं सकते। וזה משטר שרוצה לחסל אותה. ইসরায়েলের ক্ষমতা নিয়ে নিতে পারে সেনাপ্রধান ইয়াল জামির। নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু সেনাপ্রধানকে অভিযুক্ত করেন তিনি নাকি 70-এর দশকের মধ্যে আমেরিকার কোনো অস্থিতিশীল প্রজাতন্ত্রের মতো সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছেন। בכל מקום ובכל זירה. אנחנו בעיצומה של מלחמה רב-זירתית. ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর থেকে জানা যায়, নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী গাজা সিটিতে পূর্ণ হামলা শুরুর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সেনাপ্রধান। পুরো গাজা দখলে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর 5টি ডিভিশন দরকার, সেখানে সেনা কর্মকর্তাদের প্রস্তাব অনুযায়ী গাজা অভিযানে তার অর্ধেকেরও কম সেনা ব্যবহার হবে। সেনাপ্রধানের পরিকল্পনা, তারা ধীরে ধীরে অগ্রসর হবেন, আর তা হবে শুধু তখনই যখন আগামী মাসের মধ্যে গাজা সিটির প্রায় 10 লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হবে, যদিও তাদের যাওয়ার মতো জায়গা তখন প্রায় থাকবে না। אבל מנוי וגמור איתי ומנוי וגמור גם עם הנשיא טראמפ להבטיח שהאיום הזה গত সপ্তাহে প্রায় প্রতিদিন ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া খবরে বলা হয়েছে, নেতানিয়াহু ও তার মন্ত্রীরা জামিরকে পুরো গাজা দখলের জন্য চাপ দিচ্ছেন, আর জামির মন্ত্রিসভাকে সতর্ক করছেন এতে ইসরায়েলি সেনাদের বড় ঝুঁকি তৈরি হবে এবং গাজার শাসন সেনাবাহিনীর জন্য বিপজ্জনক হবে। בתחילת המבצע איבדנו אזרחים בפגיעות של טילים. ליבי עם משפחות ההרוגים והנפגעים. এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, আমি আইডিএফ এর কমান্ডার ও আমাদের সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি, কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি আইডিএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতের বিপরীতে গিয়ে। আমরা একটি দেশ যার একটি সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর একটি দেশ নই। מעזה, אני לא מסיר את עיניי לרגע. כפי שאני השארתי עכשיו, מבצעים সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির জামিরকে সরকারের আদেশ মানার শপথ নিতে বলেন। התחיל כבר בשלב, אני קורא, הסופי של ההכרעה. זה ייקח עוד קצת זמן, אבל אין ספק অন্যদিকে নেতানিয়াহু সেনাপ্রধান বৈঠকের কয়েকদিন আগে আইডিএফ, গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনীর 1 ডজনের বেশি সাবেক প্রধান এক ভিডিও বার্তায় নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করার আহ্বান জানান। বৈঠকের ঘণ্টা কয়েক আগে সেনাবাহিনী জামিরের এক বক্তব্যের উদ্ধৃতি প্রকাশ করে। সেখানে তিনি বলেন, বিতর্কের সংস্কৃতি ইহুদি জনগণের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এবং আইডিএফ নির্ভয়ে নিজেদের অবস্থান জানাতে থাকবে। অভ্যন্তরীণ আলোচনা নিয়ে নাম প্রকাশ না করার শর্তে নেতানিয়াহুর একজন উপদেষ্টা বলেন, গাজা সিটিতে হামলা চালানো জরুরি, কারণ নেতানিয়াহু মনে করছেন এতে ফিলিস্তিনি জনগণের উপর হামাসের নিয়ন্ত্রণ আরও দুর্বল হবে। বেশ কিছুদিন ধরে ভারত পাকিস্তান উত্তেজনা আবারও বেড়েছে। বিশেষ করে হোয়াইট হাউসের দ্বিতীয় দফা বৈঠক শেষে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভারতকে নিয়ে যে মন্তব্য করেছেন তা সেই উত্তেজনাকে আরো উস্কে দিয়েছে। এবার সরাসরি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, আর এই সংঘর্ষে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা। বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা ফের ভারত পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। শক্তির দিক থেকে ভারত পাকিস্তানের তুলনায় অনেক বেশি এগিয়ে, তবে এবার ভারতের উপর যুক্তরাষ্ট্রের ছায়া অনেকখানি সরে গেছে। বরং পাকিস্তান সেনাপ্রধানের 2 দফা যুক্তরাষ্ট্র সফর আর ট্রাম্পের মুখে পাকিস্তানপন্থী মন্তব্য শাহবাজ সরকারকে সাহস যোগাচ্ছে বলে ধারণা করছেন অনেকে। সেই সাহস থেকেই কি এমন ঘটনা ঘটছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমাজ পাতায়।
এবার সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। নয়াদিল্লি সামরিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ দাবি করেছে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুদেশের সংঘাতের পর সম্প্রতি কথার লড়াইয়ে জড়িয়েছেন ভারত পাকিস্তানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা। এরই মধ্যে এই ঘটনা ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে। সরকারি সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের পক্ষ থেকে এক বড় ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটে। জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর মদতপুষ্ট সন্ত্রাসীদের অনুপ্রবেশের পর নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলি হয়। এতে এক সেনা নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্র অনুসারে মঙ্গলবার রাতে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা করে। এটি নিয়মিত অনুপ্রবেশের প্রচেষ্টা থেকে আলাদা ছিল, কারণ অনুপ্রবেশকারীরা পাকিস্তান সেনাবাহিনীর থেকে সহায়তা পেয়েছিল। এ ধরনের অনুপ্রবেশের প্রচেষ্টা সাধারণত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম করে থাকে। সীমান্তে এমন ঘটনা ঘটার পর ভারত নিশ্চয়ই চুপ থাকবে না। পাকিস্তান সেনাবাহিনীকে শায়েস্তা করতে তারাও নিশ্চয়ই পাল্টা আঘাত হানবে। যদি তাই হয় তাহলে উত্তেজনা চরম হতে পারে এবং সেটা নতুন যুদ্ধে রূপ নিতে পারে বলে ধারণা করছেন কোনো বিশ্লেষক। বিশ্ব রাজনীতির মঞ্চে পাকিস্তান ভারত সম্পর্ক বরাবরই ছিল উত্তেজনাপূর্ণ, তবে এবার সেই উত্তেজনার মাত্রা ছুঁয়েছে যখন যুক্তরাষ্ট্রের মাটিতে বসে সরাসরি ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে তবে তারা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুবে যাবে। ওইদিকে আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন হয়ে উঠেছেন। এর আগে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের মধ্যে, যদিও ভারত ট্রাম্পের সেই দাবি অস্বীকার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দেন, কোনো বিদেশি নেতা যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না। সেই মুহূর্ত থেকে ট্রাম্পের ভারতের প্রতি ক্ষোভ বাড়ে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয়। পাকিস্তান সেনাপ্রধানও ট্রাম্পের মধ্যস্থতাকে ভালো কাজ বলে উল্লেখ করেন এবং জানান, এ কারণেই তারা ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। কিন্তু সেখানে ফোড়ন কাটেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। আসিম মুনিরের ভারতে পরমাণু হামলার এ হুমকির কঠোর সমালোচনা করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রুবিন শুধু সমালোচনা করেই থামেননি, আসিম মুনিরকে আন্তর্জাতিক সন্ত্রাসী ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেন। রুবিন আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প যেহেতু একজন ব্যবসায়ী, তাই তিনি সবকিছু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখেন এবং তিনি বোঝেন না যে কোনো বাজে শান্তি চুক্তি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে ঠেলে দেয়। আর রুবিনের এই বক্তব্য ভারত পাকিস্তান যুদ্ধেরই ইঙ্গিত বহন করে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।